নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন বৃদ্ধ সমীর সরকারের মুখ থেকে তার অতীত জীবনে ঘটা প্রথম জামাই ষষ্ঠীর এক বিরল ভয়ানক অভিজ্ঞতার কাহিনী। সমীরবাবু কর্মজীবনে ছিলেন একজন আইন বিশেষজ্ঞ। বিবাহের পর তিনি প্রথম জামাই ষষ্ঠী করতে গিয়েছিলেন শ্বশুর বাড়িতে। তবে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় চলতি পথে একটি জঙ্গলের সম্মুখীন হতে হয়েছিল তাকে। শনিবার বারবেলায় সন্ধ্যের পর সেই জঙ্গল পার করতে গিয়ে যে বিভৎস ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি তিনি হয়েছিলেন তা আজ জীবনের এত বছর পরেও তিনি ভুলতে পারেননি। সেই অভিজ্ঞতার কথাই আজ তিনি পাড়ার রতনের চায়ের দোকানে ভাগ করে নিতে চলেছেন সকলের সাথে। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখক সুরজিৎ ঘোষের কলমে সোনারপুর জঙ্গলের ভৌতিক রাত এই গল্পটি। আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এই বিশেষ নিবেদন। আসুন আসুন সমীর বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বাইরে যে হারে মেঘ করেছে তাতে বুঝি এক্ষুনি না ঝড় বৃষ্টি আরম্ভ হলো বলে। পাড়ার মোড়ের চায়ের গুমটি দোকানে এসে সমীরবাবু উপস্থিত হতেই কথাগুলো বললেন বেঞ্চে বসে থাকা ভবানী মুখোপাধ্যায়। পাড়ার সকল প্রবীণ নবীন পুরুষেরা প্রত্যেক দিন বিকেলে রতনের চায়ের দোকানে আড্ডা দিতে আসে। তবে সমীরবাবু কেবলমাত্র আসেন সপ্তাহের একটি বা দুটি দিন, শনি ও রবিবার। সপ্তাহের অন্যান্য দিনে তিনি নানান কাজে ব্যস্ত থাকলেও বিশেষত রবিবার ছুটির দিনে এসে উপস্থিত হন পাড়ার চায়ের দোকানে। চা আর সিগারেটকে সঙ্গী করে দীর্ঘ সময় অবধি চলে গল্পের জমজমাট আড্ডার আসর। সমীর সরকার কর্মজীবনে একজন আইনজীবী ছিলেন। যদিও এখন তিনি অবসরপ্রাপ্ত, তাহলেও এখানকার স্থানীয় সকল মানুষেরা তাকে বরাবরই ভীষণ রকমের সম্মান করে। ভবানী মুখোপাধ্যায়ের কথা শুনে সমীরবাবু বললেন, হ্যাঁ ভবানীদা, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। আকাশে যে পরিমাণে মেঘ করেছে তাতে কাল বৈশাখী ঝড় উঠল বলে। কই রে রতন, রতন দে আমাদের সকলের জন্য একবার চা আর একটা করে সিগারেট দিয়ে দেখিনি। ভবানীবাবুর কথা শুনে চায়ের দোকানদার রতন কেটলি থেকে গরম চা মাটির ভাঁড়ে ঢেলে তা বাড়িয়ে দিল সকলের দিকে। উষ্ণ ধুমায়িত চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে তৃপ্তির চুমুক বসালেন সমীরবাবু। সমগ্র গগনবক্ষ জুড়ে এতক্ষণ যাবৎ কালো শামিয়ানার ন্যায় যে ভীষণ মেঘ জমাট বেঁধে এসেছিল তাই এবার তীব্র শব্দে গর্জন করে উঠল। যেন মনে হলো মাথার উপর আকাশে কালো মেঘের অন্তরালে যুদ্ধ বিমান লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। করকর শব্দে দু একবার বাজ পড়ল কাছে পিঠে কোথাও, আর সাথে সাথেই লোডশেডিং হলো। রতনের চায়ের দোকান পুরোপুরি ডুবে গেল নিকষ কালো অন্ধকারের সমুদ্রে। একটা ছোট্ট টিমটিমে হ্যারিকেন জ্বালিয়ে তা ঝুলিয়ে দিল রতন। হ্যারিকেনের স্বল্প মৃদু ঘোলাটে আলোর আভা ছড়িয়ে পড়ল দোকান ঘরের অন্ধকার পরিবেশে। ফলে তাতে সবটুকু আঁধার মোচন হলো না ঠিকই, কিন্তু একটা রহস্যময় অদ্ভুত আলো আঁধারির পরিবেশের সৃষ্টি হলো। এরপরই শোঁ শোঁ শব্দে জোরালো বাতাস বইতে আরম্ভ করল। সাথে সাথেই শুরু হলো বৃষ্টিপাত। প্রকৃতি যেন একেবারেই লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো প্রবল ঝড় বৃষ্টির দাপটে। সরু পিচ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গগনচুম্বী গাছগুলো এমনভাবে দুলে উঠল যেন সেগুলো এক্ষুনি ভেঙে লুটিয়ে পড়বে নিচে। ভবানী ও সমীরবাবু নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন। ঠিক এমন সময় বেঞ্চে বসে থাকা এক তরুণ যুবক বিপুল তার বন্ধুস্থানীয় অন্য আরেকজন যুবক নয়নের উদ্দেশ্যে বলল, তা কি হে ভায়া নয়ন, সামনেই তো জামাই ষষ্ঠী, বলি শ্বশুর বাড়ি যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, তা তো যেতেই হবে, তা না হলে তোমার বৌদি বড় রাগ করবে। বুঝতেই তো পারছো সবে সবে আমাদের বিয়ে হয়েছে, এখনও বলা চলে 1 মাস হয়নি। এই অল্প সময়ের মধ্যেই তোমার বৌদিকে রাগিয়ে দেওয়া মোটেও উচিত কাজ হবে না। তাছাড়াও এটা আমার প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, শ্বশুরবাড়ি না গেলে কি চলে?
কথা বলা শেষ করে নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় ব্যস্ত হয়ে পড়ল বিপুল আর নয়ন। নয়নের সবেমাত্র বিয়ে হয়েছে কিছুদিন আগে। সামনের জামাই ষষ্ঠীতে সে তার শ্বশুর বাড়িতে যাবে সে নিয়েই বিপুলের সাথে কথাবার্তা হচ্ছিল। তবে জামাই ষষ্ঠীর প্রসঙ্গ উঠতেই সমীর বাবুর মুখ কেমন যেন রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ মুখের অভিব্যক্তি বদলে গেল নিমেষের মধ্যে। ভাবখানা এমন যেন তার নিজের অতীত জীবনে কোনো একটা ঘটনার কথা আজ বহুকাল পর আবার মনে পড়ে গিয়েছে হঠাৎ করেই। ভবানীবাবু শূন্য চায়ের ভাঁড় ছুঁড়ে ফেলে বলে উঠলেন, এইবার কি হলো সমীর বাবু? আপনার মুখখানে এমন থমথমে গোছে রয়ে গেল কি কারণে? ভবানীবাবুর কথায় সম্বিত ফিরে এলো সমীর বাবুর। একটা শুকনো ঢোক গিলে রীতিমতো ভয়ার্ত দৃষ্টিতে তিনি তাকালেন পাশে বসে থাকা ভবানীবাবুর দিকে। এই প্রথম ভবানীবাবু দেখলেন সমীর সরকারের চোখে অশনি অমঙ্গলজনক ভয়ের আভাস। একটা শুকনো ঢোক গিলে সমীরবাবু বেশ আড়ষ্টভাবেই বললেন, জামাই ষষ্ঠীর প্রসঙ্গ শুনে একটা ঘটনার কথা মনে পড়ে গেল হঠাৎ করে। বুঝলেন ভবানীদা, সেই ঘটনার কথা মনে পড়লে আজও আমার বুক রীতিমতো কেঁপে ওঠে। উফ, সেইবার সে কি ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল তা আমি আজও ভুলতে পারলাম না। জীবনের এতগুলো বছর পার করে দেওয়া সত্ত্বেও না, মৃত্যু পর্যন্ত কোনোদিনই হয়তো তা ভুলতেও পারবো না। আমার স্মৃতিতে সেই ভয়ানক অভিজ্ঞতা পুরোপুরি গেঁথে গিয়েছে। সে ঘটনার কথা মনে পড়লে এখনো গায়ের রক্ত একেবারে জল হয়ে যায়, হাত পা দরদর করে ঘামতে শুরু করে, গলা ক্রমশ শুকিয়ে আসে। আপনি কি বলছেন সমীর বাবু? আপনার বলা কথা শুনে আমি যে পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি। আপনার অতীত জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে এখনো পর্যন্ত আপনার মনের মধ্যে থেকে সেই পুরনো ভয়টা যায়নি? যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের তা বলতে পারেন। না না, এতে আর আপত্তি কিসের? আপনারা যদি সেই অভিজ্ঞতার কথা শুনতে চান তাহলে আমি বলতে পারি। সমীরবাবুর এই কথা শোনার পর চায়ের দোকানের মধ্যে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ মুখে সামান্য টু শব্দ অবধিও করল না। সকলে যে যার নিজের নিজের জায়গায় চুপচাপ বসে রইল ঠায়। চায়ের দোকানদার রতন মাটির ভাঁড়ে নিজের জন্য বেশ কিছুটা চা ঢেলে তাতে চুমুক দিয়ে আরাম করে বসল বেতের মোড়া টেনে। বাইরের অশান্ত প্রকৃতি জুড়ে তখন তাণ্ডব শুরু হয়েছে। মাঝে মধ্যেই ক্ষণিকের ভগ্নাংশের জন্য তিমিরাচ্ছন্ন প্রকৃতির বুকে ঝলসে উঠছে সাদা বিদ্যুতের উজ্জ্বল আলোর ছটা। বাইরের বর্ষণ মুখরিত পরিবেশ হতে এক টানা বৃষ্টিপাতের ঝমঝম শব্দ ব্যতীত আর কোনো কিছুই কর্ণগোচর হয় না। যতদূর চোখ যায় ততদূর কেবলমাত্র অন্ধকারে ডুবে থাকা ঝাপসা পরিবেশ ছাড়া আর কিছুই নেই। সামান্যতম একটা মোমবাতির আলো পর্যন্তও জ্বলছে না কোথাও। গোটা পৃথিবী যেন ডুবে গেছে সাক্ষাৎ রসাতলের অন্ধকারে। ফস শব্দে দেশলাই কাঠি জেলে সিগারেটে আগুন ধরিয়ে ফিল্টারে লম্বা টান দিয়ে সমীর সরকার বলতে আরম্ভ করলেন তার সেই ব্যক্তিগত লোমহর্ষক হাড় হিম করা বিচিত্র অভিজ্ঞতার কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে শোনাতে চলেছি তা আজ থেকে বহু বছর আগে। এই ঘটনা আমার যুবক বয়সে, তখন নতুন বিয়ে করেছি। জীবনের প্রথম জামাই ষষ্ঠী করতে গিয়ে যে হাড় হিম করা অভিজ্ঞতা হয়েছিল তা যেন কারোর সাথে না হয়। এখনকার দিনের মতো তখনকার দিনের সমাজ ব্যবস্থা এত উন্নত ছিল না। বৈদ্যুতিক সুযোগ সুবিধা কিংবা বিভিন্ন ধরনের এত যানবাহনের চলাচল ছিল না বলা চলে। হাতে হাতে থাকতো না যোগাযোগ করার জন্য একটি করে স্মার্টফোন। আমাদের বিয়ের ঠিক কয়েক মাস পরেই ছিল জামাই ষষ্ঠী। প্রথমবার জামাই ষষ্ঠী হওয়ার কারণে শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল বেশ ঘটা করে। তবে জামাই ষষ্ঠীর কিছুদিন আগে থেকে আমার গিন্নি চলে গেল তার বাপের বাড়ি। তোমরা তো জানোই আমি একজন আইন বিশেষজ্ঞ ছিলাম।
তাই জন্য অত আগে থেকে শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব হলো না। আমি সিদ্ধান্ত নিলাম জামাই ষষ্ঠীর আগের দিন আমি রওনা হব এবং সেখানে গিয়ে উপস্থিত হব। সকলের জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে 2 হাঁড়ি মিষ্টি ও একটা পেল্লাই সাইজের কাতলা মাছ কিনে রওনা হলাম জামাই ষষ্ঠীর আগের দিন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার গ্রামের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব অনেকখানি, প্রায় গোটা একটা দিনের ব্যাপার। সে সময়ে তো ঘন ঘন বাস চলত না, আর টোটো অটোর কথা না হয় বাতি দিলাম। তার উপর আবার আমার শ্বশুর বাড়ি ছিল একেবারে অর জায়গায়, নাম সোনারপুর। আমাদের গ্রাম থেকে সেখানে যাবার কোনো বাস ছিল না। বেশ অনেকটা পথ পেরিয়ে পরবর্তী বাস স্ট্যান্ডে গিয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর বাস পাওয়া যেত। বাসে করে আরো কয়েক ঘন্টা যাত্রার পর একটি ছোট্ট স্থানীয় নদী পার করে তারপর আরো কিছুখানি রাস্তা হেঁটে তবেই পৌঁছানো যেত সোনারপুর গ্রামে। সে রীতিমতো এক দুষ্কর ব্যাপার। সেই জন্যেই আমি খুব একটা শ্বশুরবাড়ি যেতাম না। বিয়ের পর থেকে সেখানে প্রায় যাইনি বললেই চলে। তবে প্রথমবার জামাই ষষ্ঠীতে না গেলে নানান রকমের কথাবার্তা হতে পারে, সেই কারণে এক প্রকার বাধ্য হয়েই আমাকে বেরোতে হলো। বাস স্ট্যান্ডে এসে শুনলাম সকাল 8টার বাস নাকি নেই, একেবারে 10টায় বাস আসবে। যা শুনে রীতিমতো আমার মাথায় হাত পড়ল। অগত্যা একবার যখন বের হয়েছি তখন অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই দেখে সেই বাস স্ট্যান্ডেই বসে রইলাম জিনিসপত্র সাথে নিয়ে। বাস যখন রাস্তার ধুলো উড়িয়ে এসে উপস্থিত হলো তখন হাত ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় প্রায় 10:30টার কাছাকাছি। বাসে উঠে একখানি ফাঁকা সিটে বসলাম। জানালা দিয়ে ফুরফুরে হাওয়া আসতে লাগলো। মনোরম গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলল বাস নিজ গন্তব্যের দিকে। দাদা, আরে ও দাদা, বলছি আবার নামতে হবে, আমাদের বাস আর সামনের দিকে যাবে না। বাস কন্ডাক্টরের কথা শুনে থতমত খেয়ে উঠে বসলাম সিটের মধ্যে। নিজের অজান্তেই কখন যে 2 চোখ জুড়ে একটু ঘুম জড়িয়ে এসেছিল তা বুঝতেও পারিনি। আসলে অনেক ভোরে উঠে জিনিসপত্র গোছগাছ করে বের হওয়ার জন্যই হয়তো ঠান্ডা হাওয়ার পরশে একটু ঘুম জড়িয়ে এসেছিল 2 চোখে। বাস কন্ডাক্টরের কথা শুনে বুঝতে পারলাম এটাই শেষ বাস স্ট্যান্ড। এরপর বাস পুনরায় আবার ফিরে যাবে গ্রামের দিকে। হাত ঘড়িটার দিকে চোখ বোলাতেই দেখলাম সময় এখন প্রায় 3টের কাছাকাছি। একটানা বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সমস্ত ব্যাগপত্র নিয়ে তড়ি ঘড়ি নেমে এলাম বাস থেকে। আমি ছাড়াও আরো হাতে গোনা 2-1 যাত্রী নামলো ঠিকই, তবে তারা নিজেদের মতো এগিয়ে গেল বিভিন্ন দিকে। আমি ব্যাগপত্র নিয়ে এলাম নদীর ঘাটের দিকে। খুব বড় মাপের নদী না হলেও মাঝারি ধরনের এই নদীটির স্থানীয় নাম চন্দ্রপ্রভা। নদীর যে কেন এমন এই অদ্ভুত নাম রাখা হয়েছে তা আমার জানা নেই। নদী ঘাটে এসে উপস্থিত হতেই দেখলাম একজন মাঝি নৌকা ঘাটে বেঁধে মনের সুখে তামাক খাচ্ছে। মাঝির উদ্দেশ্যে উচ্চস্বরে হাঁক দিয়ে বললাম, ও মাঝি, আরে ও মাঝি, তুমি কি আমাকে এই নদীটা একটু পার করে দিতে পারবে? বয়স্ক মাঝি তামাক সেবন থামিয়ে আমার দিকে নেশাতুর লাল লাল চোখে তাকালো। মাঝির বয়স আনুমানিক 60-এর ঊর্ধ্বে। খক খক করে বেশ কিছুটা কেশে সে ঢুলু ঢুলু নয়নে আমার দিকে তাকিয়ে বলল, পারবো না কেন গো বাবু, নদী পারাপার করবো বলেই তো আমি এখানে রয়েছি। তা আপনি যাবেন কোন ঘাটে সেটা তো আগে বলুন। আমি ওই সোনারপুর ঘাটে যাব। আমার মুখ থেকে সোনারপুর নাম শোনা মাত্রই
মাঝির সমস্ত নেশার চটকা যেন এক লোহমায় পুরোপুরি কেটে গেল। চোখ হয়ে উঠল বিস্ফারিত। হাতের কলকে সরিয়ে রেখে মাঝি কাটা কাটা ভাবে বলল, মার্জনা করবেন বাবু, সোনারপুর ঘাটে আমি যেতে পারবো না। সোনারপুর ঘাটের আশেপাশ থেকেই শুরু হচ্ছে ওই ভয়ানক জঙ্গল। আজকে শনিবার, তার উপরে আবার বারবেলা, সেখানে যাওয়া মানে একেবারে প্রায় নিষিদ্ধ কাজ করার সামিল। সত্যি কথা বলতে মাঝির বলা একটা কথাও আমার বোধগম্য হলো না। তবে এটুকু পরিষ্কার বুঝতে পারলাম যে ওই বৃদ্ধ মাঝি কোনো একটা কারণে ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছে হঠাৎ করে। কি হলো, হঠাৎ করে তুমি এত ভয় পেয়ে গেলে কি কারণে? তাছাড়া আজ শনিবার, সেজন্য তুমি আমাকে ওই ঘাটে নিয়ে যেতে পারবে না কেন? সোনারপুর জঙ্গলে কি এমন জিনিস রয়েছে যার কারণে তুমি এত ভয় পাচ্ছ? ওখানে কি আছে তা আমরা কেউ জানি না বাবু, তবে কিছু একটা যে আছে সেটা বিলক্ষণ জানি। এই জঙ্গলকে ওখানকার প্রতিটা মানুষ ভীষণ ভয় পায়, ভীষণ রকমের ভয়। শনিবার বারবেলার পর কেউ আর ওই জঙ্গলের ত্রিসীমানায় পা মারায় না বাবু। সাজের অন্ধকার হলে ওই তল্লাট পুরোপুরি জনমানব শূন্য হয়ে ওঠে। রাতের বেলায় কেউ যদি একবার ভুলবশত ওই জঙ্গলে প্রবেশ করে, সে আর প্রাণ নিয়ে বেঁচে ফেরে না। মানুষের মুখে মুখে ঘোরে শুধুমাত্র একটাই প্রবাদ, এখানকার সকলে জানে ওই জঙ্গলের মধ্যে সাংঘাতিক কিছু একটা অশুভ অপশক্তি বসবাস রয়েছে বাবু। বৃদ্ধ মাঝির এই সকল কথা শুনে আমি হো হো করে অট্টহাসি হেসে উঠলাম। তার ভয়ের কারণ হিসাবে আমি আকাশ পাতাল না জানি কত কিছু ভাবতে বসেছিলাম, অথচ সে যে এমন একটা অযৌক্তিক কারণ বলবে তা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। অবশ্য এর থেকে বেশি আর কি বা আশা করা যায় তার থেকে? সে যে পরিমাণে নেশা করে রয়েছে তাতে এরকম ভুলভাল কথা বলাই অত্যন্ত স্বাভাবিক এক বিষয়। আমি বরাবরই ভূত প্রেত অশুভ অলৌকিক শক্তি এ সকল কিছুর অস্তিত্বে একেবারে অবিশ্বাসী একজন মানুষ। মাঝির মুখ চোখের অভিব্যক্তি দেখে পরিষ্কার বুঝতে পারলাম সে মোটেও পছন্দ করছে না আমার এরূপ হাসি ঠাট্টা রঙ্গ তামাশা। আমি বুড়ো মাঝিকে শান্ত করার চেষ্টা করে বললাম, তোমার ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে কিসের ভয় আছে তা জেনে আমার কি লাভ? তাছাড়া তুমি তো আর জঙ্গলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছ না, কেবলমাত্র আমাকে নদীঘাটে পৌঁছে দেবে, ব্যাস এতটুকুই। এ কাজের জন্য তুমি যা টাকা চাও তা আমি দেব, শুধু তুমি আমাকে এই নদীটা পার করে দাও, তাহলেই হবে। আমি কিন্তু আপনাকে আবার সাবধান করছি বাবু, দয়া করে আজ আর ওই জঙ্গলের পথ ধরে সোনারপুর যাবেন না। ওই জঙ্গলটার ভীষণ রকমের বদনাম আছে। আমি এবার বেশ খানিকটা চটে গেলাম। এতবার করে বোঝানোর পরেও যখন দেখলাম মাঝি কিছুতেই আমাকে নিয়ে যেতে রাজি হচ্ছে না, তখন রাগ হওয়াটাই খুব স্বাভাবিক বিষয়। আমি অত্যন্ত মেজাজের সাথে বললাম, সোনারপুর যাব না মানে? তাহলে তুমি কি বলতে চাইছো আজকের রাতটা আমি এইখানে এই নদীর পাড়ে বসেই কাটিয়ে দেব? আচ্ছা পাগল লোক তো তুমি এই যে আমার হাতে এত জিনিসপত্র দেখছো, তা যদি শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে না পৌঁছাতে পারি তাহলে সব কিছু একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি কি আমাকে নদী পার করে দেবে তা স্পষ্টভাবে বলো, না হলে আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। তোমার সাথে ফালতু কথা বলার সময় আমার হাতে একেবারেই নেই। বেলা গড়িয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই প্রায় সন্ধ্যা নামবে বলা চলে। সন্ধ্যা নামার আগে নদীটা পার করতে পারলে বাঁচি। সোনারপুর ঘাটে নেমে অনেকটা রাস্তা হেঁটে ওই জঙ্গলটা পেরোতে হবে। এই কথা বলে আমি বেশ কয়েকটা টাকার নোট বের করে তা বাড়িয়ে দিলাম বৃদ্ধ মাঝির উদ্দেশ্যে। একসাথে এতগুলো টাকা দেখে মাঝি দুই চোখ চকচক করে উঠল। তার জরাজীর্ণ শোচনীয় অবস্থা দেখেই আমি অনুমান করতে পেরেছিলাম রোজ আনা রোজ খাওয়া মানুষটার সামনে বেশ কিছু টাকার নোট মেলে ধরলে সে আমাকে বিলক্ষণ নিয়ে যেতে রাজি হবে। আমার ভাবনা যে কতখানি সঠিক ছিল তা প্রমাণ পেলাম হাতে নাতে।
বৃদ্ধ মাঝি আর কোনো আপত্তি জানালো না। নদী ঘাটের খুঁটির সাথে নৌকায় বাঁধা দড়ি খুলতে খুলতে আমার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে সে বলল, আসেন, নৌকার মধ্যে উঠে আসেন। আপনাকে ওই ঘাটে পৌঁছে দিয়ে আমাকে আবার ফিরে আসতে হবে। আমার ঠোঁটের কোণে এক অদ্ভুত আনন্দের হাসির রেখা ফুটে উঠল। এই হাসি অহংকারের হাসি, এই হাসি অদ্ভুত এক সন্তুষ্টি। শেষ পর্যন্ত মাঝিকে বাধ্য হতেই হলো আমাকে সোনারপুর নদীর ঘাটে পৌঁছে দিতে। আসলে টাকার কাছে সবাই মাথা নত করতে বাধ্য। আমি নৌকার মধ্যে উঠে বসতেই মাঝি জলের বুকে ছলাৎ ছলাৎ শব্দ তুলে তার ছোট্ট নৌকাটা এগিয়ে নিয়ে চলল অপর প্রান্তের দিকে। নদী বক্ষে মোচার খোসার মতো ভাসতে থাকা দোদুল্যমান নৌকায় বসে আমি দেখতে লাগলাম চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পশ্চিম দিগন্তে গোলাকার সূর্য একটু একটু করে অস্ত যাচ্ছে। আকাশের বুকে বিরাজ করছে অপরাহ্নের শেষ আলোটুকু। দিগন্তে গোলাকার সূর্য গোধূলির রং কালচে হয়ে ক্রমশ যেন তা মিশে যাচ্ছে নদীর টলটলে জলে। মিনিট 15 মতো সময় লাগলো নদী পারাপার হতে। নৌকার মাঝিকে আমি আগেই টাকা দিয়ে দিয়েছিলাম। নিজের সমস্ত ব্যাগপত্র নিয়ে খুব সাবধানে সোনারপুর নদীর ঘাটে নামলাম। আচমকাই আমার চোখ গেল বৃদ্ধ মাঝির দিকে, আর তাতেই মনে হলো মাঝির দুই অসহায় ঘোলাটে চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে, যেন সে আমায় অনেক অনেক কিছু বলতে চায়, কিন্তু তার মুখ বুঝি আমি বন্ধ করে দিয়েছি। নীরবে কোনো কিছু না বলে সে তার নৌকা নিয়ে চলে গেল অন্যদিকে। ছোট্ট নৌকাটা আরো ছোট হতে হতে এক সময় কেবলমাত্র একখানি কালো বিন্দুতে পরিণত হয়ে তা মিলিয়ে গেল। সোনারপুর নদী ঘাটে নামতেই কনকনে ঠান্ডা বাতাসে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সোনারপুর নদী ঘাটে নেমে একটা জঙ্গলে পথ পেরিয়ে তবেই পৌঁছাতে হয় ওই গ্রামে। যাবতীয় ব্যাগপত্র হাতে তুলে নিয়ে প্রবেশ করলাম সেই জঙ্গলে ঢাকা রাস্তায়। সরু কাঁচা মাটির পায়ে হাঁটা একখানি এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, এবং রাস্তার দুই ধারে বেশ ঘন জঙ্গল। সোনারপুর জঙ্গলে প্রবেশ করতেই চারপাশে কেমন যেন ঝুপ করে অন্ধকার নেমে এলো। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড সব মহিরুহের দল তাদের অসংখ্য অগণিত শাখা প্রশাখা বিস্তার করে গোটা জায়গাটাকে এমনভাবে ছায়াময় করে রেখেছে যে সূর্যের আলো দিনের বেলাতেও এখানে খুব একটা নেমে আসতে পারে না। তার ওপর এমন আসন্ন সন্ধ্যার সময় হওয়ার কারণেই হয়তো চারপাশে কেমন যেন নিঝুম অন্ধকার বিরাজ করছে। আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। সেটা হলো অমন সন্ধ্যার সময়ও একটা পাখালির চিৎকার কিংবা অন্যান্য কিছু কীটপতঙ্গের আওয়াজ পর্যন্ত শোনা গেল না, যেটা এরকম বন্য পরিবেশে একেবারে চরম বেমানান। গোটা জঙ্গল একেবারে যেন শ্মশান ভূমির মতো গভীর নীরবতায় পরিপূর্ণ। সেই নীরবতা ভঙ্গের চেষ্টায় আমি নিজের মনে গুনগুন করে একটা গান গাইতে গাইতে এগিয়ে চললাম সে পথ ধরে। সেভাবেই কিছুটা রাস্তায় এগিয়ে আসার পর কিসের যেন একটা সরসর শব্দ হলো। পেছন ফিরে তাকাতেই কোনো কিছু দেখতে পেলাম না। তারপর আবার হাঁটতে লাগলাম। আরও বেশ কিছুটা রাস্তা এগিয়ে আসার পর আবার ওই রকম একই শব্দ হলো। চকিতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই কি যেন একটা দেখে বুকের ভেতরটা একেবারে যেন ধরাস করে প্রবল লাফ দিয়ে উঠল। মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি এখনই বাইরে বেরিয়ে আসবে। সাময়িক উত্তেজনা প্রশমিত করে তৎক্ষণাৎ নিজেকে সামনে নিলাম আমি। চোখের দৃষ্টি সংকুচিত করে ভালোভাবে তাকাতেই যা দেখলাম তাতে মনে হলো একটা বিশাল বড় গাছের ডালে উবু হয়ে বসে আছে কি যেন একটা প্রাণী। তবে সেই প্রাণীটার চোখ দুটো ভারী অদ্ভুত। গোল গোল বড় বড় টকটকে লাল রক্তের মতো দুটো চোখ নিয়ে
সে যেন তাকিয়ে রয়েছে আমারই দিকে। গাছপালার পাতার অন্তরালে আধারের মধ্যে লুকিয়ে থাকার কারণে খুব একটা পরিষ্কারভাবে প্রাণীটাকে দেখা গেল না ঠিকই, কিন্তু আমি তার বসার ধরন ও হাবভাব দেখে সহজেই অনুমান করতে পারলাম সেটা বাঁদর ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন দানা পাকিয়েই উঠল, আচ্ছা বাঁদরের চোখ কি আদেও কখনো এরকম টকটকে লাল হতে পারে? একটানা এতক্ষণ পর্যন্ত কথা বলে এবার একটু থামলেন সমীর সরকার। বাইরে তুমুল ঝড়ের সাথে প্রবল বৃষ্টি হয়েই চলেছে অনবরত বিরামহীনভাবে। তিমিরাচ্ছন্ন প্রকৃতির বুক ফালাফালা করে দিয়ে মাঝে মধ্যেই ঝলসে উঠছে বজ্রের তলোয়ার। রতন প্রবীরদের মধ্যে একটা করে সিগারেট বাড়িয়ে দিল, আর নবীন সদস্যদের জন্য বাড়ালো কিছু মুখরোচক তেলে ভাজা। সকলেই যে বেশ মনোযোগ সহকারে গল্প শুনছিল তা বলে দেওয়ার আর অপেক্ষা রাখে না। তারপর কি হলো কাকাবাবু? অধীর আগ্রহের সাথে কথাটা বলল বিপুল। বাইরে থেকে একদল কনকনে ঠান্ডা শৈত্য প্রবাহের ন্যায় বাতাস হুড়মুড়িয়ে ঢুকে এসে সবাইকে যেন কাঁপিয়ে দিয়ে চলে গেল। সমীর সরকার মনে মনে প্রস্তুত হলেন সেই ভয়ানক অভিজ্ঞতার কাহিনী সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। খানিকটা গলা খাকারি দিয়ে তিনি পুনরায় বলতে আরম্ভ করলেন ঘটনার পরবর্তী অংশ। আমি আবার পেছন ফিরে হাঁটতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় কি যেন মনে হতে ঘাড় ঘুরিয়ে সেই গাছটার দিকে তাকাতেই আমার বুকটা রীতিমতো কেঁপে উঠল। না, তোমাদের আগেই বলেছি ভূত প্রেত অশরীরী অপশক্তি নিয়ে আমার মনে বিন্দুমাত্র ভয় ছিল না। ছোট থেকেই আমি বরাবর বড় ডাকাবুকো প্রকৃতির মানুষ ছিলাম। তবে এরপর আমি যেটা দেখলাম তাতে সত্যি আমার মনের মধ্যে ভয় নামক একটা শিরশিরে অনুভূতি সৃষ্টি হলো বটে। আমি দেখলাম গাছের উঁচু মগডালে বাদরের মতো উবু হয়ে বসে থাকা সেই অদ্ভুত প্রাণীটা গাছের পাতার ফাঁক ফোকর ঠেলে বেরিয়ে এলো বাইরে। তারপর 4 হাত পায়ের সাহায্যে খানিকটা বুকে ভর দিয়ে গাছের গুড়ি বেয়ে নেমে এলো মন্থর গতিতে। ভয়ানক বড় মাপের কোনো সরীসৃপ প্রাণী ঠিক যেরকম ভঙ্গিতে নিচে নেমে আসে, ঠিক সেই রকম এক ভঙ্গিতে কালো কুচকুচে প্রাণীটা নামলো। যা দেখে আমি বুঝতে পারলাম না সেটা আর যাই হোক না কেন বাদর কিংবা ওই জাতীয় কোনো প্রাণী হতেই পারে না। সেটা গাছের থেকে নেমে অদৃশ্য হয়ে গেল ঝোপ জঙ্গলের মধ্যে। ক্রমশ সন্ধ্যার অন্ধকার আরো ঘনীভূত হয়ে এলো। জমাট বাঁধা নিকোষ কালো আধার বুঝি পরম স্নেহে জড়িয়ে ধরল সেই গভীর বনভূমিকে। আমি বিচলিত না হয়ে হাঁটতে আরম্ভ করলাম। মনে মনে স্থির করলাম আর যাই ঘটুক না কেন কিছুতেই পেছন ফিরে তাকাবো না। কিন্তু মানুষ যা ভাবে সব সময় কি আর তা হয় না। আমাদের হিসাব নিকাশের বাইরেও অনেক এমন বহু কিছু ঘটে আমাদের ইচ্ছার বিরুদ্ধে। কে? রীতিমতো চিৎকার করে পেছন ফিরে তাকালাম। আমার মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলেছে, অথচ পেছন ফিরে তাকানোর পর কোনো কিছুই দেখতে পেলাম না। আমার অন্তরে ধীরে ধীরে এই ধারণার জন্ম হলো যে এই সোনারপুর জঙ্গলটা একেবারে শতভাগ স্বাভাবিক তা বলা চলে না কিছুতেই। এই জঙ্গলের মধ্যে অবশ্যই কিছু না কিছু অস্বাভাবিকতা ঠিকই লুকিয়ে রয়েছে। মনের যাবতীয় দুর্বলতা কাটিয়ে আমি এবার একটু তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে আরম্ভ করলাম। বেশ অনেকটা পথ এখনো পার করতে বাকি। এদিকে সন্ধ্যার অন্ধকার আরো বেশি গাঢ় কালো হয়ে নেমে এসেছে। সরু এবড়ো খেবড়ো রাস্তার 2 ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গাছের ডালপালা একে অপরের সাথে ধাক্কা খেয়ে কেমন যেন ক্যাচ ক্যাচ কর্কশ শব্দ করতে আরম্ভ করেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল যে সত্যিই কেউ একটা আমার পিছু নিয়ে এগিয়ে আসছে, যাকে আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না।
মনের মধ্যে নিদারুণ অস্বস্তি নিয়ে দ্রুত পদক্ষেপে বেশ খানিকটা পথ এগিয়ে আসার পর আমার যে বিরল আদি ভৌতিক অতিলৌকিক অভিজ্ঞতা হলো তা আমি জীবনে কখনো কোনোদিন ভুলতে পারবো না। এর পূর্বে আগে কখনো ঘটেনি এরকম বিচিত্র ঘটনা। আমার নজরে পড়ল সামনের একটা মস্ত বড় ঝুলন্ত গাছের ডালের সাথে সম্পূর্ণ চামচিকির মতো উল্টো হয়ে ঝুলে আছে একটা কালো কুচকুচে ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা দেখতে অনেকটা মানুষের মতো হলেও সে যেন পুরোপুরি মানুষ নয়। তার গোটা শরীর জুড়ে বড় বড় লোমের আস্তরণ ছাড়া আর কিছুই নেই। হাতের ও পায়ের আঙ্গুলের অগ্রভাগে সাদা ধারালো নখ চকচক করছে। তবে সবচেয়ে ভীতিপ্রদ যেটা হলো তা হলো তার দুটো চোখ, গরম চা ফলের মতো টকটকে লাল। লালচে দুটো চোখ নিয়ে সে উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় তাকিয়ে রয়েছে সরাসরি আমারই দিকে। আমার বুকের রক্ত ততক্ষণে প্রায় একেবারে জল হয়ে গিয়েছে। এই প্রাণীটা যে আসলে কি তা আমি বুঝতে পারছিলাম না কিছুতেই। সমস্ত বোধ বুদ্ধি, যাবতীয় চিন্তা ভাবনা সব কেমন তালগোল পাকিয়ে যেতে লাগলো। এরকম প্রাণী আমি এর আগে কখনো কোনোদিন দেখিনি। আচমকাই আমার মনের মধ্যে কে যেন ফিস ফিস করে প্রশ্ন করল, আচ্ছা এটা নরকের পিশাচ নয় তো? হ্যাঁ, গল্পের বইতে পড়া নরকের পিশাচের বর্ণনা খানিকটা এরকমই হয় বটে। পায়ের তোলার নরম মাটি যেন একেবারে তুলে উঠল ভূমিকম্পের ন্যায়। নিজের চোখকে আমি নিজেই বোধহয় বিশ্বাস করতে পারছিলাম না। অমন অন্ধকার পরিবেশে সম্পূর্ণ একাকী সোনারপুর জঙ্গলে দাঁড়িয়ে যে বিভীষিকাকে আমি নিজের চোখে দেখছি তা সত্যিই আমার কল্পনারও বাইরের এক বিষয়। কোনো দিকে না তাকিয়ে আমি উদ্ভ্রান্ত দিশাহীন অবস্থায় পাগলের মতো ছুটতে আরম্ভ করলাম। ছুটতে ছুটতে আমি হঠাৎ করে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম মাটিতে। সঙ্গে করে নিয়ে আসা সমস্ত ব্যাগপত্র, মাছ, মিষ্টি সব কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কোথায় যে সেই সমস্ত জিনিস হাত থেকে পড়ে গেল তা আমি বুঝতেও পারলাম না। একটা গাছের গুড়ির আড়ালে চুপচাপ দাঁড়িয়ে খানিকটা জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করলাম। নিজের মনকে বারবার বোঝাতে লাগলাম যে করেই হোক দুর্বল হয়ে পড়লে চলবে না, বুকের মধ্যে সাহস ধরে রাখতেই হবে। তা না হলে সত্যি হয়তো আমি আর এই জঙ্গল থেকে জীবিত অবস্থায় বের হতে পারবো না। সেই মুহূর্তে অমন ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ আফসোস হলো বৃদ্ধ মাঝির বলা কথাগুলো না শুনে। সে বারবার করে আমার সাবধান হতে, সতর্ক হতে বলেছিল, কিন্তু আমি কোনো কথায় বিন্দু মাত্র গুরুত্ব দিইনি। আসলে আমি টাকা দিয়ে তাকে থামিয়ে দিয়েছি। বর্তমানে এখন আমি বেশ বুঝতে পারছি মূর্খের মতো হটকারিতার বশে যে কি মস্ত বড় ভুল করে ফেলেছি। নিজের প্রতি নিজেরই এত বেশি রাগ হলো যেন মনে হলো ঠাস ঠাস করে দুই গালে দুটো চর কষাই। বুড়ো মাঝি বারবার করে আমায় বোঝানোর চেষ্টা করেছিল, আমায় সাবধান সতর্ক করতে চেয়েছিল যে আজকে শনিবারের বারবেলার পর আমি যেন এই সোনারপুর জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার চেষ্টা না করি। অথচ আমি তার কোনো কথাই কানে তুলিনি। একেই বিপদের শেষ ছিল না, তার উপর আবার নতুন করে শুরু হলো আরেক বিপদ। নতুন করে আবার কি বিপদ শুরু হলো কাকাবাবু? সমীর বাবুর উদ্দেশ্যে প্রশ্নটা করল পাড়ার তরুণ যুবক নয়ন। জ্বলন্ত সিগারেটে একটা লম্বা সুখ টান দিয়ে তিনি থমথমে গলায় বললেন, গাছের গোড়ায় এসে একটু দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি আরম্ভ হলো। ভীষণ রকমের অসহায় বোধ করলাম অমন সম্পূর্ণ একলা একাকী একটা মস্ত বড় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে। বৃষ্টির থেকে বাঁচতে মাথা গোজার মতো যে একটু আশ্রয় নেব তারও কোনো উপায় ছিল না। সোনারপুর জঙ্গলে গাছপালার বাড়ন্ত ছাড়া আর কিচ্ছু নেই। প্রায় আধ ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর
আমি দুরু দুরু বুকে পুনরায় হাঁটতে আরম্ভ করলাম, বা বলা ভালো ওই অভিশপ্ত জঙ্গল থেকে বের হবার জন্য এক প্রকার দৌড়তে লাগলাম। জল কাদাময় রাস্তা ধরে হাঁটার সময়ও আমি বুঝতে পারিনি যে আমার জন্য ঠিক কী ভয়ানক বিভীষিকা অপেক্ষা করে রয়েছে। আমি মুখ থুবড়ে প্রায় জল কাদার মধ্যে পড়েই যাচ্ছিলাম। কোনো রকমে সামলে নিলাম নিজেকে। কেউ একজন যেন টেনে ধরেছে আমার পা। নিচের দিকে তাকাতেই আমি যা দেখলাম তাতে আমার আত্মারাম পুরোপুরি খাঁচা ছাড়া হবার জোগাড় হলো। দেখলাম জল জমা রাস্তার মধ্যে একটা কঙ্কালের হাত উঠে এসেছে মাটির তলা থেকে। সেই হাতে কেবলমাত্র হাড়ের কাঠামো ছাড়া আর কিছুই নেই। সেই হাড়ের হাত আমার পা খামচে ধরছে। আঙ্গুলের অগ্রভাগে থাকা বাঁকানো পাঁচ পাখির নখের মতো ধারালো নখগুলো ক্রমশ কেঁথে যাচ্ছে আমার পায়ের নরম চামড়া ভেদ করে। তীব্র যন্ত্রণায় আমি চিৎকার করে কোকিয়ে উঠলাম। আমার পা থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। এরপরেই আমি দেখলাম রাস্তার দুই ধারের ভেজা মাটি খুঁড়ে অসংখ্য অগণিত নর কঙ্কাল উঠে আসতে আরম্ভ করেছে। কালের পর কাল, যুগের পর যুগ ধরে তারা যেন এখানেই রয়ে গিয়েছে মাটির তলায়। এতদিন পর্যন্ত ভূত, প্রেত, অশুভ, অলৌকিক সত্তা সম্পর্কে আমার মনের মধ্যে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। আমার ধারণা ছিল এই সমস্ত কিছু আসলে দুর্বল শ্রেণীর মানুষের মনের অহেতুক ভয় ব্যতীত আর কিছুই নয়। কিন্তু আমার সেই সকল ধারণা যে আসলে কতখানি ভুল তার প্রমাণ আমি হাতে নাতে পেলাম। নৌকার বৃদ্ধ মাঝির সেই সতর্কবাণী আমার কানের কাছে বারবার বেজে উঠতে লাগলো। বয়স্ক মানুষটা আমায় অনেকবার করে বলেছিল শনিবার বারবেলার পর এই জঙ্গলের মধ্যে নাকি প্রবেশ করা একেবারে নিষিদ্ধ। এই জঙ্গলকে এখানকার প্রতিটা মানুষ চরম ভয় পায়। অথচ আমি মূর্খের মতো হটকরিতার বসে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। তখন বুঝতে পারিনি ঠিকই, তবে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আসলে কত বড় ভুল কাজ একটা করে ফেলেছি। বহু কষ্টে কোনো রকমে পা ছাড়িয়ে আমি সেই রক্তাক্ত পা টানতে টানতে নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। জঙ্গল শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। মাথার উপরে থাকা গাছের এক ডাল থেকে অন্য আরেক ডালে কারা যেন ঝাঁপ দিল। ওপরের পানে তাকাতে কালো কালো কিছু অস্পষ্ট আধো ছায়া ছাড়া আর কিছুই দেখা গেল না। আমি পরিষ্কার বুঝতে পারলাম এরা সকলেই আসলে প্রেতাত্মা। এই জঙ্গলটা এক দল অতৃপ্ত প্রেতাত্মাদের বাসভূমি। আমি বোকামি করে আজ এই অসময়ে তাদের বাসস্থানে এসে উপস্থিত হয়েছি। অসংখ্য অগণিত অতৃপ্ত প্রেতাত্মা পিশাচের মাঝে আজ আমি একা এক জীবিত মানুষ। জানি না সত্যি প্রাণ নিয়ে এই জঙ্গল থেকে বের হতে পারবো কিনা। আমার ভীষণ ভয় হচ্ছিল। জীবনে এত ভয়, এত উত্তেজনা এর আগে কখনো কোনোদিন উপলব্ধি করতে পারিনি। তবুও আমি ছোটা থামালাম না, কারণ আমি জানতাম একমাত্র দৌড়েই আমি এই জঙ্গলটা যদি পার করতে পারি তাহলেই সম্ভব জীবিত থাকা। না হলে যে কোনো মুহূর্তে আমি মৃত্যুর মুখে ঢলে পড়ব। সমীরবাবু একটু থামলেন। চায়ের দোকানদার রতন একটা শুকনো ঢোক গিলে কাটা কাটা ভাবে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, সত্যি বাবু, আপনার সাহসের প্রশংসা করতেই হয়। আপনার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো তাহলে সে কখন মারা যেত হৃদযন্ত্র বিকল হয়ে কে জানে। রতনের কথার প্রসঙ্গে সমীর সরকার তার দিকে তাকিয়ে বলে উঠলেন, না হে রতন, সেই সময় আমারও আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল মরণের খুব কাছাকাছি এসে পৌঁছেছি। আর হয়তো কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই সব কিছু শেষ হয়ে যাবে। আমার ক্ষত বিক্ষত মৃত লাশটা কোথাও না কোথাও হয়তো পড়ে থাকবে সোনারপুরের এই অভিশপ্ত জঙ্গলের বুকে। পরের দিন সকাল হলে শ্বশুরবাড়ির লোকজন আমার মৃতদেহ উদ্ধার করবে।
মনের মধ্যে নানান ভাবনা আসতেই লাগলো। আমি বেশ অনুভব করতে পারছিলাম কালো কালো ছায়া মূর্তি বোধহয় বাতাসের সাথে ভর করে ধেয়ে এগিয়ে আসছে আমারই দিকে। তাদের কারোর নির্দিষ্ট কোনো আকার নেই। তারা দেখতে অনেকটা মানুষের মতো হলেও তাদের স্বভাব আচার আচরণ বড়ই অদ্ভুত। তাদের প্রত্যেকের চোখের দৃষ্টি গনগনে আগুনের মতো টকটকে লাল। সেই দৃষ্টির দিকে তাকিয়ে থাকলে বুকের রক্ত জল হয়ে যেতে বাধ্য। বাবা সমীর, তুমি এরকম ঊর্ধ্বশ্বাসে ছুটছো কেন? কিছু কি হয়েছে? আমি ভীষণ চমকিত হয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। এমন জনমানব শূন্য নিশুতি অভিশপ্ত সোনারপুর জঙ্গলের মধ্যে কে আমার নাম ধরে এই কথা বলল তা অনুসন্ধান করতে লাগলাম। চারপাশের দিকে ভালোভাবে একবার চোখ বুলিয়ে নেওয়ার পরেও কাউকে দেখতে না পেয়ে বেশ খানিকটা অবাক হলাম। আবার ফির দৌড়ানো শুরু করব ঠিক এমন সময় একটা বিশাল বড় শিমুল গাছের নিচে থাকা ঝোপঝাড় ঠেলে বাইরে যিনি বেরিয়ে এলেন তাকে দেখে আমার বুকের মধ্যে বল ফিরে এলো। মনে হলো এই যাত্রায় হয়তো আমি বেঁচে গেলেও যেতে পারি। শিমুল তোলার ঝোপ জঙ্গল ঠেলে যিনি বেরিয়ে এসেছেন তিনি আর কেউ নন, আমার শ্বশুর মশাই শ্রী নিখিলেশ দত্ত। ভদ্রলোক ভারী লম্বা ও তাগড়াই চেহারার মানুষ। বুঝতে পারলাম তিনিই প্রশ্নটা করেছেন। শ্বশুর মশাইকে দেখে আমি নিদারুণ অসহায় অবস্থায় ভেঙে পড়লাম। তিনি আমার অবস্থা দেখে বিলক্ষণ আন্দাজ করতে পারলেন যে আমার সঙ্গে এই জঙ্গলে ঠিক কি কি ঘটেছে। শ্বশুর মশাই উচ্চ কণ্ঠে বললেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে বাবা, আর কোনো ভয় নেই, তোমার কিছু হবে না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো আমার সাথে সাবধানে চলো দেখি। এ কি, তোমার পা যে দেখছি অনেকখানি কেটে গেছে। তুমি দাঁড়াও, আমি এখনই একটা গাছের পাতা এনে তোমার পায়ের ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি। দেখো, কয়েক মিনিটের মধ্যেই সমস্ত রক্তপাত বন্ধ হয়ে যাবে। মুখের কথা শেষ হতে না হতেই শ্বশুরমশাই আবার সেই ঝোপ জঙ্গলের মধ্যে ফের প্রবেশ করলেন। অবশ্য বেশিক্ষণ আমাকে আর সেইভাবে একলা দাঁড়িয়ে থাকতে হলো না। সামান্য কিছুটা সময়ের মধ্যেই তিনি বাইরে বেরিয়ে এসে কি যেন একটা গাছের পাতা হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে আমার পায়ের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। প্রথম দিকটা একটু জ্বালা জ্বালা করল ঠিকই, কিন্তু পরে বেশ আরাম পেলাম। শ্বশুরমশাই প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, তোমার যে এখানে দুপুর নাগাদ এসে পৌঁছানোর কথা ছিল, তা এরকম সন্ধ্যার অন্ধকার হয়ে গেল কি করে? আর বলবেন না, প্রায় 2.5 ঘন্টার মতো সময় পার হবার পর বাস এলো আমাদের পাশের গ্রামের বাসস্ট্যান্ডে। ওখানে সেখান থেকেই তো বাসে চেপে সোজা এখানে এসে উপস্থিত হলাম। কিন্তু নৌকার মাঝি কিছুতেই আমাকে নিয়ে সোনারপুর নদীর ঘাটে আসতে চাইছিলই না। সে বারবার বলছিল জঙ্গলটা নাকি ভয়ানক রকমের অশুভ। শনিবার বারবেলার পর কোনো জীবিত মানুষ এই জঙ্গলের পথ ধরে যাতায়াত করে না। আমি অবশ্য তখন তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করিনি। মাঝিকে অনেক টাকা দিয়ে তবে এই নদীঘাটে এসে উপস্থিত হয়েছে। এই সমস্ত নানা কারণে এত বিলম্ব হয়ে গেল। এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে না করতেই আবার বৃষ্টিও শুরু হলো। সব মিলিয়ে এত দুর্ভোগ। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম তা স্বয়ং ভগবানই জানে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে বাবা, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এখানে এসেছিলাম একটা বিশেষ দরকারে। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। চলো এবার বরং আমরা একসাথেই এই পথটুকু চাই। আমি জানি বাবা, তুমি ভূত প্রেত অশুভ অলৌকিক শক্তির অস্তিত্বে পুরোপুরি অবিশ্বাসী একজন মানুষ। এই সকল বিষয় নিয়ে তোমার অন্তরে সামান্যতম বিশ্বাসটুকুও নেই। তবে আশা করি আজ সোনারপুরের জঙ্গলে তুমি যে সকল কিছু প্রত্যক্ষ করেছ তাতে তোমার এই ধারণা স্পষ্ট হয়েছে যে আমাদের চেনা পরিচিত জগতের বাইরেও একটা রহস্যময় অন্য জগৎ লুকিয়ে আছে। সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা একেবারেই উচিত কাজ হবে না।
চলো, তুমি সামনে এগিয়ে চলো, আমি তোমার পিছনে রয়েছি। নৌকার মাঝি তোমায় ঠিক কথাই বলেছিলেন। সত্যি আমাদের এই জঙ্গলটা সাংঘাতিক রকমের অশুভ অতৃপ্ত আত্মাদের বাসভূমি। কিছু কিছু বিশেষ তিথিতে, যেমন ধরো অমাবস্যা, পূর্ণিমার রাতে কিংবা শনিবারের বারবেলার পর, এই জঙ্গলে কোনো জীবিত মানুষ পা রাখে না। শোনা যায় আজ থেকে বহু বহু কাল আগে অতীতে কোনো এক সময় এই জায়গাটা আসলে একটা কবরস্থান ছিল। এই জঙ্গলের মধ্যে বহু বহু মানুষকে কবর দেওয়া হয়েছে। যদিও এখন আর এই জঙ্গলের মধ্যে কোনো মানুষকে কবর দেওয়া হয় না, জঙ্গলের বাইরে মানুষের সৎকার করা হয়। আমাদের সোনারপুর গ্রামের শ্মশান রয়েছে এই জঙ্গলের ঠিক পাশেই। যাওয়ার সময় তুমি তা দেখতে পাবে। যে সমস্ত মানুষেরা অপঘাতে কিংবা মনের মধ্যে অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, তারাই মৃত্যুর পর মুক্তি না পেয়ে বদ্ধ অবস্থায় নাকি আটকে পড়ে এই জঙ্গলের মধ্যে। আর হাতের নাগালের কাছে যদি কোনো জীবিত মানুষের একবার সন্ধান পায়, তাহলে সেই মানুষের অবস্থা ঠিক তোমার মতোই হয়ে ওঠে। আসলে আমরা এ সকল বিষয় যতই অবিশ্বাস করি না কেন, কিছু কিছু স্থান, কাল, পাত্র ভেদে আমাদের এ কথা মানতেই হয় যে এই পৃথিবীর মধ্যে তারাও রয়েছে। শ্বশুর মশাইয়ের মুখ থেকে সব ঘটনার বিবরণ শুনে সত্যি কথা বলতে কি আমার গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে গিয়েছিল। দেহের যাবতীয় শিরায় উপশিরায় যেন রক্তের সাথে প্রভাবিত হলো অপরিসীম উত্তেজনা। একটা গা শিরশির ভয় আপাদ মস্তক জড়িয়ে ধরল আমার। এতক্ষণে আমি বুঝতে পারলাম এই সোনারপুর জঙ্গল আসলে কেন এত অভিশপ্ত। গোটা সোনারপুর জঙ্গল একেবারে শুনশান, নিস্তব্ধ। সামান্যতম আওয়াজ কোনো জায়গা থেকে ভেসে আসছে না। বেশ কিছুক্ষণ ধরেই আমার নাকে একটা অদ্ভুত বিশ্রী রকমের পোড়া পোড়া গন্ধ আসছিল। গন্ধটা কেমন যেন চামড়া পোড়া জাতীয়। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই গন্ধ আসলে কোথা থেকে আসছে। খানিকটা সময় পর আমি উপলব্ধি করতে পারলাম শ্বশুর মশাইয়ের শরীর হতে যেন নির্গত হচ্ছে এই বিশ্রী পোড়া গন্ধটা। গন্ধটা আমি পেলাম ঠিকই, কিন্তু তাকে সে বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। আশ্চর্যভাবে এরপর কিন্তু আর কোনো ভৌতিক উপদ্রব আমার সাথে ঘটল না। কোনো পিশাচ কিংবা অতৃপ্ত আত্মার অপ্রত্যাশিত আক্রমণ আমাকে সহ্য করতে হলো না। যে মারণ ভয় আমাকে গ্রাস করেছিল, তার থেকে যেন একটু একটু করে স্বস্তি পেতে শুরু করলাম। তবে দু একবার পেছন দিকে তাকাতেই আমার মনে হলো আমার শ্বশুর শ্রী নিখিলেশ দত্ত কাঁধের দিকে যেন কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ মুখের অভিব্যক্তি ও হাতের ভঙ্গিমা দেখলে ধারণা হয় তিনি যেন অদৃশ্য কাউকে ধমকানি দিচ্ছেন। আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না। ধীরে ধীরে এই ভয়ানক অভিশপ্ত সোনারপুর জঙ্গলের বাইরে বেরিয়ে এসে বুক ভরে লম্বা নিঃশ্বাস নিলাম। দুই হাত জড়ো করে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনো কোনোদিন এখানে সন্ধ্যাবেলার পর আসার সিদ্ধান্ত নেব না। তাতে যত প্রয়োজনীয় কাজই থাকুক না কেন, সবার আগে নিজের প্রাণটাই যদি হারাতে হয়, তাহলে সেই কাজ করতে আসার জন্য মরিয়া হয়ে লাভ কি বলো? হ্যাঁ, চারপাশ জুড়ে ঘুটঘুট করছে কেবলমাত্র নিকোষ কালো অন্ধকার। বহু দূরে যে ছোট্ট টিমটিমে আলোগুলো দেখা যাচ্ছিল, সেগুলো যে সোনারপুরের বসত বাড়ির আলো তা আমি বিলক্ষণ জানি। সোনারপুর জঙ্গল থেকে বেরিয়ে আসতেই দেখলাম রাস্তার দুই ধারে শ্মশান। উঁচু উঁচু শুকনো মাটির ঢিবি, ভাঙা কলসি, লাল শালু, আরও কী সব যেন পড়ে রয়েছে চলতি পথের দুই ধারে থাকা শ্মশানের বুকে। মাঝে মধ্যে দুই একটা শিয়াল ঘুরে বেড়াচ্ছে। তবে এবার আমার নজরে পড়ল শ্মশানের এক কোণে
সদ্য নির্মাণ করা একটি উঁচু মাটির ঢিবি, যার ওপর রাখা আছে কিছু বাসি সাদা গাঁদা ফুলের মালা, নতুন মাটির কলসি, চকচকে লাল শালু, সবুজ বাঁশের কঞ্চি। এই সকল কিছু দেখে আমি বুঝতে পারলাম খুব অল্প কিছু দিনের মধ্যেই কেউ একজন মারা গিয়েছেন সোনারপুর গ্রামে। খুব সম্ভবত সেই মৃতদেহ 2-3 দিন আগে দাহ করা হয়েছে। অন্তত গাঁদা ফুলের মালার অবস্থা দেখে সেরকমটাই ধারণা করা যায়। আমি শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, আপনাদের গ্রামে কি কেউ মারা গিয়েছেন 2-3 দিন আগে? না, মানে ওইখানে, ওই যে নতুন মাটির ঢিবি। আমার মুখের কথা অসমাপ্ত অবস্থায় মুখের মধ্যেই আটকে গেল, কারণ ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই আমি যা দেখলাম তা আমার কল্পনার একেবারে বাইরের এক বিষয়। হতভম্বের মতো দেখলাম রাস্তার মধ্যে আমি একা, সেখানে আর কেউ কোথাও নেই। আমার শ্বশুর মশাই একেবারে যেন ভোজবাজির মতন উধাও হয়ে গিয়েছেন কর্পূরের ন্যায়। আমি কিছুতেই বুঝতে পারলাম না তিনি এমন রাতের বেলায় হঠাৎ করে আমাকে একলা ফেলে কোথায় চলে গেলেন। আমার মাথায় এই জিনিসটাও ঢুকলো না যে আমার সাথে হাঁটতে থাকা একটা মানুষ যদি অন্যত্র চলে যায় তাহলে তো তা আমি বুঝতে পারতাম, অথচ তা বুঝতে পারলাম না কেন। আমার মস্তিষ্কের মধ্যে সব কিছু একেবারে যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। গোটা বিষয়টাই আমার কাছে কেমন যেন মোহগ্রস্তের মতো ঠেকল। আমি সিদ্ধান্ত নিলাম এক্ষুনি আমাকে শ্বশুর বাড়িতে যেতে হবে। নিশুতি রাতের রাস্তায় আর দাঁড়িয়ে না থেকে আমি এক প্রকার দৌড়ে শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হলাম। আমাকে অমন রাতের বেলায় সেখানে পৌঁছতে দেখে শ্বশুর বাড়ির প্রতিটা মানুষই ভীষণ রকমের অবাক হয়ে গেল। তারা ধারণা করেছিল আমি দিন বেলা বেলিয়ে এসে পৌঁছাবো, না হলে জামাই ষষ্ঠীর দিন সকালের দিকে। প্রত্যেকে আমার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলো। আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক রয়েছি কিনা, আমার আসতে কোনো রকমের সমস্যা হয়েছে কিনা, আরও অনেক প্রশ্ন সকলে মিলে করল। আমি বেতের মোড়ায় বসলাম। আমার বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমার স্ত্রী পার্বতী ঘরের ভেতর থেকে এক ঘটি ঠান্ডা জল নিয়ে এসে তা আমার দিকে বাড়িয়ে দিল। বেশ কয়েকদিন পর পার্বতীকে দেখলাম আমি, কিন্তু এ নিজের কি হাল করেছে মেয়েটা। মাথার চুল উস্কো খুস্কো, চোখের তলা কালো হয়ে রয়েছে, পরনের শাড়ি আলু থালু, সব মিলিয়ে কেমন যেন একটা মনমরা বিষণ্ণ ভাব তার মধ্যে বিরাজমান। ঘটির সবটুকুর জল ঢক ঢক করে এক নিঃশ্বাসে খেয়ে আমি স্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, পার্বতী, কিছু কি হয়েছে? তোমার চোখ মুখের এই দশা কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল সে। তারপর বহু কষ্টে নিজের কান্না থামিয়ে যা বলল তাতে আমার পায়ের তলা থেকে রীতিমতো মাটি সরে গেল। হাঁটু থরথর করে কাঁপতে আরম্ভ করলো, মাথা বন বন করে ঘুরতে লাগলো। পার্বতী আমায় জানালো আজ থেকে ঠিক 2 দিন আগে তার বাবা নাকি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। কোনো এক রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভরা বাজারের মাঝে তাকে অপমান করে ওই রাজনৈতিক দলটি। সেই অপমান সহ্য করতে না পেরে পার্বতীর বাবা ঘরের ভেতরে আগুন লাগিয়ে পুড়ে মরেছে। আমার মনে হলো কেউ যেন আমার কানে একটা গরম লোহার শিক ভরে দিয়েছে। পার্বতী এর পরে আরও কী সব যেন বলে চলল, কিন্তু আমি আর কোনো কিছুই শুনতে পাচ্ছিলাম না। মাথার মধ্যিখান কেমন যেন ফাঁকা হয়ে ভো ভো করতে লাগলো। আমি শুধু একটা কথাই বারবার ভাবতে লাগলাম যে কি করে সম্ভব। এই মাত্র তো খানিক আগেই তিনি আমাকে জঙ্গল থেকে বাইরে বের করে নিয়ে এলেন। আর কথাটা ভাবতেই এবার আমার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল একের পর এক সব ঘটনা।
আমি বুঝতে পারলাম ভদ্রলোকের গা থেকে কেন পোড়া পোড়া গন্ধ পেয়েছিলাম, কি কারণে তিনি এমন শনিবারের দুপুর রাতে ওই অভিশপ্ত জঙ্গলের মধ্যে ছিলেন। আসলে তিনিও যে বর্তমানে অতৃপ্ত আত্মাতে পরিণত হয়েছে, তাই সেই জঙ্গলই তার নতুন ঠিকানা। আমি এটাও বুঝতে পারলাম যে আমি আজ প্রাণে বেঁচেছি কেবলমাত্র আমার শ্বশুর মশাইয়ের জন্য। হ্যাঁ, তিনি আমাকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় জঙ্গল থেকে বের করে দিয়েছেন। তাই জন্যেই আমার বারবার মনে হচ্ছিল তিনি যেন অদৃশ্য কাদের ধমকাচ্ছেন, তার চোখের কঠিন দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমার যেন কোনো ক্ষতি না করা হয়। দু চোখের কোণ হতে টপ টপ করে জলের ফোঁটা গড়িয়ে পড়ল। পার্বতীর বাবার প্রতি আমার মনের মধ্যে জন্মালো অপার শ্রদ্ধা এবং ভক্তির ভাব। সত্যি আজ আমি শুধুমাত্র প্রাণে বাঁচলাম তারই কারণে। তবে আমি পার্বতী কিংবা তার পরিবারের মানুষদের এই বিষয়ে কোনো কিছুই বললাম না। সেই রাজনৈতিক দলের সমস্ত গুন্ডা জাতীয় মানুষেরা সেখান থেকে নাকি পালিয়ে গিয়ে কোথায় যেন গা ঢাকা দিয়েছে। তবে প্রশাসনিক দপ্তর তাদের হর্নে হয়ে খুঁজছে পার্বতীর বাবাকে তীব্র অপমান করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এরপর আমি শ্বশুর মশাইয়ের যাবতীয় কাজকর্ম সমাপ্ত হবার পর পার্বতীকে নিয়ে ফিরে এসেছিলাম নিজের গ্রামে। তারপর থেকে আর খুব একটা যাইনি শ্বশুর বাড়িতে। মাঝে মধ্যে আলে কালে যাও এক আধবার যেতাম, তাও শনিবার বাদে। দিনে দুপুরের খটখটে আলোয় সেথায় পৌঁছানোর চেষ্টা করতাম। রাতের বেলায় সেই জঙ্গল পার হওয়ার সাহস আমার মধ্যে আর ছিল না। বেশ অনেক বছর পর সোনারপুর অভিশপ্ত জঙ্গলকে নাকি স্বাভাবিক করে তোলা হয়েছিল কামাখ্যার একজন স্বনামধন্য তন্ত্র সাধককে এনে। সেই তন্ত্র সাধক ক্রিয়া করে সমস্ত জঙ্গলের মধ্যে থাকা প্রত্যেক অতৃপ্ত আত্মাদের মুক্তি দিয়েছিলেন। এই ছিল আমার জীবনের প্রথম জামাই ষষ্ঠীর বিরল ভৌতিক অভিজ্ঞতা। কিন্তু জোর গলায় বলতে পারি, এরকম ভয়ানক অভিজ্ঞতা খুব কম মানুষেরই জীবনে ঘটেছে। চলো হে, এবার বরং উঠা যাক। আবার পরে অন্য কোনো একদিন এসে না হয় জমিয়ে আড্ডা দেওয়া যাবে। বৃষ্টির মাত্রা এখন বেশ কিছুটা কমেছে, তবে পুরোপুরিভাবে থেমে যায়নি। সমীরবাবু ছাতা নিয়ে এসেছিলেন। ছাতা মাথার উপর মেলে ধরে তিনি বেরিয়ে গেলেন রতনের চায়ের দোকান থেকে। তখনও সেখানে উপস্থিত প্রতিটা মানুষ মন্ত্রমুগ্ধ শ্রোতার ন্যায় কেবলমাত্র চুপচাপ বসে রইল। সমীরবাবুর মুখ থেকে শোনা এই কাহিনীর ঘোর যেন তারা কেউ এখনো কাটিয়ে উঠতে পারেনি। রতন আরেকবার করে চা সকলের দিকে বাড়িয়ে দিয়ে নিজে একটা ভাঁড়ে চা ঢেলে তাতে তৃপ্তির চুমুক বসিয়ে বলল, সত্যি কাকাবাবু, একটা চম্পেশ গল্প বলে চলে গেল বটে, কি বলুন? হ্যাঁ,